আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ব্যাংক সমন্বয় বিবরণী। শিক্ষার্থীরা, আমার কাছে যে বইটি আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল ওনার বই থেকে আমি অনুশীলনীর একটি অঙ্ক তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। আজকে এই অঙ্কের সমাধান এখানে দেখানো হবে। লিপি অ্যান্ড কোং এর 2017 সালের 31শে মার্চ পর্যন্ত তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ছিল 33,800 টাকা। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কথাটি ইতিমধ্যে এখানে লিখে দিয়েছি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। তো এই কথা যখন লেখা থাকবে, আমাদের সমাধান করার নিয়ম হলো, যদি ব্যাংকে টাকা থাকে আমরা কোনো লেনদেনের মাধ্যমে বুঝতে পারি যে এই লেনদেনের মাধ্যমে টাকাটি ব্যাংকে জমা হয়েছে, তাহলে আমাদের যোগ করতে হবে। আর যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি চলে যায় তাহলে আমাদেরকে বিয়োগ দিতে হবে। কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার সঙ্গে এর গড়মিল পরিলক্ষিত হয়। গড়মিলের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। ক্রমিক 1, আদায়ের জন্য জমাকৃত 9,500 টাকা মূল্যের একটি চেক ব্যাংক এখনো আদায় করতে পারেনি। আমরা কিন্তু লেনদেনটি দ্বারা সহজে বুঝতে পারলাম, আদায়ের জন্য জমাকৃত চেক যদি ব্যাংক সেটা আদায় করতে না পারে, তার মানে আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি জমা হয় নাই বা ব্যাংকে এই টাকাটি কিন্তু নেই। তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে বিয়োগ দিতে হবে। ক্রমিক 2, পাওনাদারদের অনুকূলে মোট 12,800 টাকার চেক ইস্যু করা হয়েছে। চেক ইস্যু মানে কি? যে আমরা পাওনাদারকে এই টাকাটি প্রদান করব ব্যাংকের মাধ্যমে। কারণ পাওনাদার চেকটি নিয়ে কোথা যাবে? ব্যাংকে যাবে। ব্যাংক যাচাই বাছাই করবে, নিশ্চিত হওয়ার পর ব্যাংক সেই যে পাওনাদার তাদেরকে টাকাটি দিয়ে দিবে। স্বাভাবিক নিয়মটা কি? 12,800 টাকাই আমার ব্যাংক থেকে কমে যাওয়ার কথা। কিন্তু তন্মধ্যে 4,800 মূল্যের একটি চেক ব্যাংক পরিশোধ করেছে। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি এখানে পাওনাদারকে পরিশোধ করার জন্য টোটাল চেক দিলাম 12,800 টাকা, কিন্তু এই টাকার মধ্যে মাত্র 4,800 টাকা মূল্যের চেক ব্যাংক পরিশোধ করেছে। আমিও পরিশোধ করার জন্য দিলাম, ব্যাংকও তাকে পরিশোধ করলো। এখানে বিরোধটা কিন্তু এখানে নয়। বিরোধ হলো বাকি যে কয় টাকার চেক এখনো ব্যাংক পরিশোধ করতে পারে নাই, সেই টাকাটি কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনো আছে। যেহেতু ওই টাকাটি পরিশোধ করা হয় নাই, টাকাটি ব্যাংকে যেহেতু আছে, তাহলে এটা কিন্তু আমাকে যোগ করতে হবে। আমানতকারীর পক্ষে 8,000 টাকা মূল্যের একটি চেক ব্যাংক আদায় করে আমানতকারীর হিসেবে ক্রেডিট করেছে, যা নগদানভুক্ত হয়নি। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, আমরা যখন নগদান বই করি, আমাদের নগদ টাকা বা ব্যাংক যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কোথায় নিয়ে আসি? ডেবিট দিকে নিয়ে আসি। আর আমরা যদি নগদ বা চেক এর মাধ্যমে কাউকে প্রদান করি, তাহলে আমরা নগদান বইয়ের সেটা ক্রেডিট দিকে দেখিয়ে থাকি। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো। ব্যাংক যদি তার আমানতকারীর কাছ থেকে টাকাটি আদায় করে, তাহলে ব্যাংকের হিসাবে কিন্তু সেটা ক্রেডিট ভুক্ত করা হয়। আবার ব্যাংক যদি তার আমানতকারীর পক্ষ থেকে কাউকে কোনো অর্থ প্রদান করে, তাহলে ব্যাংক সেটাকে ডেবিট ভুক্ত করে। অর্থাৎ নগদান বইয়ের সম্পূর্ণ বিপরীত বা উল্টো আমরা বলতে পারি। এখানে আমানতকারীর পক্ষে আমানতকারী যে চেকের টাকাটা আদায় করতে দিলেন, ব্যাংক সেটা আদায় করেছে এবং আদায় করার পরে সেটা তার হিসাবে মানে ব্যাংকের পক্ষ থেকে সেটা ক্রেডিট করা হয়েছে, কিন্তু নগদানভুক্ত হয়নি। তার মানে টাকাটি কিন্তু ব্যাংকে জমা হয়েছে। ব্যাংক আমানতকারীর হিসেবে চার্জ বাবদ এত টাকা ডেবিট করেছে। ব্যাংক যেহেতু চার্জ করেছে, তার মানে আমানতকারীর ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে। আর ব্যাংক তো ডেবিট করবেই, কারণ আমরা নগদান বইতে কোনো কিছু চার্জ করলে বা কর্তন করলে ক্রেডিট করি, ব্যাংক কিন্তু সেটা ক্রেডিট করবে না। ব্যাংক ওই আমানতকারী যে বইটা পাস বই থাকে
সেখানে কিন্তু ব্যাংক ডেবিট করবে, এটা ব্যাংকের নিয়ম। তার মানে এই টাকাটি ব্যাংকে নেই। সেক্ষেত্রে আমরা লেনদেনগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা সমাধানের দিকে চলে যাব। তাহলে এখানে প্রথম যে টাকাটি আছে, সর্বপ্রথম পাওনাদারদের অনুকূলে যে 12,800 টাকার চেক ইস্যু করা হলো, এর মধ্যে 4,800 টাকার চেক ব্যাংক পরিশোধ করেছে। বাকি যে টাকাটি ব্যাংক পরিশোধ করে নাই, সেই টাকাটি কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো জমা আছে। যেহেতু জমা আছে, তার মানে আমাকে এই নিয়ম অনুযায়ী যোগ করতে হবে। আমরা এখানে লিখলাম পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক কিন্তু পরিশোধ হয়নি। আমরা লিখতে পারতাম যে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক কিন্তু উপস্থাপন হয়নি, একই কথা। এখন আমাকে দেখতে হবে কত টাকা চেক ইস্যু করা হয়নি, সেই টাকাটি কিন্তু ব্যাংকে আছে। তার মানে 12,800 টাকার এখানে চেক তাদেরকে ইস্যু করা হলো। তো এর মধ্যে 4,800 টাকার চেক আমি ব্যাংক আমাদের পক্ষ থেকে পরিশোধ করলো, কিন্তু এখনো 8,000 টাকার চেক ব্যাংক কিন্তু ওই পাওনাদারকে পরিশোধ করতে পারে নাই। যেহেতু এই 8,000 টাকার চেক ব্যাংক পাওনাদারকে পরিশোধ করতে পারে নাই, এই 8,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো জমা আছে। তাহলে এটা যোগ করতে হবে। প্রথম আমার লেনদেন। এর পরবর্তী পর্যায়ে আমানতকারীর পক্ষে ব্যাংক 8,000 টাকা মূল্যের চেক আদায় করে আমানতকারীর হিসেবে ক্রেডিট করেছে, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক তো আদায় করছে, কিন্তু আমরা কিন্তু না জানার কারণে সেটা নগদানভুক্ত করতে পারি নাই। ব্যাংক কর্তৃক আদায়কৃত চেক ব্যাংক কর্তৃক আদায়কৃত চেক যা নগদানভুক্ত হয়নি 8,000 টাকা, সেই 8,000 টাকা আমাকে যোগ করতে হবে। দুইটাই কিন্তু 8,000 টাকার অ্যামাউন্ট এখানে। তার মানে আমাদের যোগ করতে হবে দুইটা। একটা হলো পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 12,800 টাকা, সেখান থেকে পরিশোধ করা হলো 4,800। বাকি 8,000 টাকা যেহেতু পরিশোধ করা হয়নি, এই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে আছে, যোগ করলাম। আর ব্যাংক আমানতকারীর পক্ষ থেকে 8,000 টাকা মূল্যের চেক আদায় করেছে, কিন্তু যা নগদানভুক্ত হয়নি, এটাও ব্যাংকে জমা আছে। আমাকে এই টাকার পরিমাণটা যোগ করতে হবে। তাহলে এই দুটো লেনদেনই আমরা যোগ করলাম, আর কোনো লেনদেন নেই, যোগ করতে হবে এরকম। এখন দেখি টোটাল অ্যামাউন্টটা কত আসে। 33,800 যোগ 16,000, 49,000 এখানে 800। এখন আমাকে বিয়োগ দিতে হবে।
বিয়োগ দেবো ওই লেনদেনগুলো, যে লেনদেনগুলোর মাধ্যমে আমাকে বুঝতে হবে ব্যাংকে টাকা নেই। যেমন প্রথম লেনদেনটি, আদায়ের জন্য জমাকৃত ৯,৫০০ টাকার একটি চেক এক ব্যাংক এখন আদায় করতে পারেনি। আমি আদায়ের জন্য জমা দিয়েছি ব্যাংকের কাছে, কিন্তু ব্যাংক সেটা আদায় করতে পারে নাই। যেহেতু ব্যাংক আদায় করতে পারে নাই, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমার টাকাটি ব্যাংকে নাই। আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি, টোটাল টাকার পরিমাণ ৯,৫০০। আরেকটি লেনদেন আমার ব্যাংকে টাকা নেই, সেটা হলো ব্যাংক আমানতকারীর হিসেবে চার্জ এই ৫০০ টাকা ডেবিট করলো। ব্যাংক ডেবিট করা মানে আমানতকারীর কিন্তু খরচ, এই টাকাটা কিন্তু ব্যাংক থেকে কমে গিয়েছে। ব্যাংক আমানতকারী হিসেবে চার্জ করেছে ৫০০ টাকা। শিক্ষার্থীরা, এখানে আমার উত্তর এসেছে যেটা, সেটা হলো ৩৯,০০০ এখানে ৮০০ টাকা। এখন এই এই কথার বিপরীত কথা লিখতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ, পাস বই অনুযায়ী এখানে ব্যাংক জমার পরিমাণ বা ব্যাংক জমার উদ্বৃত্ত, এই কথাই শুধু লিখতে হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরোপুরি অঙ্কটি বুঝতে পেরেছো। তাই আজকে তোমাদের সামনে এ পর্যন্তই। আগামীতে তোমাদের এই অঙ্ক আমি এভাবে কয়েকটি আলোচনা করব এবং তারপরে পূর্ণাঙ্গ সৃজনশীল সমাধানের দিকে চলে যাব। শিক্ষার্থীরা, যাবার আগে একটি কথা বলতে চাই, তোমরা যদি আমার এই ভিডিওর মাধ্যমে এই অঙ্ক সম্পর্কে যদি ধারণা অর্জন করো, তাহলে তোমাদের প্রতি অনুরোধ, অবশ্যই আমার ভিডিওতে তোমরা লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সহপাঠী যারা আছে বা তোমাদের বন্ধু যারা আছে তাদেরকেও এই চ্যানেলটি লাইক দেওয়া এবং সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ করবে। শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।